পলাতক শেখ হাসিনার দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সাথে ওসমান হাদি হত্যাকারীদেরকেও ফেরত চেয়েছে বাংলাদেশ। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাতের পর এমন কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়া ভারতে বসে হাসিনার বক্তব্যের মতো আর কোনো ঘটনা যেন না ঘটে সে বিষয়ে প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ। আর দীনেশ ত্রিবেদী বলেছেন, এমন কোনো ইস্যু নেই যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয়। নাদিয়া শারমিন জানাচ্ছেন বিস্তারিত। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিবেদী। পরে সাংবাদিকদের তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও ভালো করার সুযোগ রয়েছে। ইস্যুসটা সর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। এদিকে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি জানান, বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া বেগবান করতে ভারতকে আহ্বান জানিয়েছে ঢাকা। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় সন্দেহভাজনদেরও দ্রুত বাংলাদেশে ফেরত চাওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। এদিকে আগের দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের বৈঠকে ৫ আগস্টের ঘটনা এবং শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। ৫ তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বিদ্যমান গোষ্ঠী দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। তিনি জানান, ভারতে বসে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর কোনো স্তম্ভকে দুর্বল করার মতো এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেই প্রত্যাশা জানিয়েছে ঢাকা। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। এদিকে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কিনা জানতে চান সাংবাদিকরা। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স বিএমস্টেক। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন। আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিই নাই। আলোচনায় এসেছে সীমান্ত হত্যার বিষয়টিও। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা জরুরি। সমতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে। আর দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, কূটনৈতিক উপায়ে সব সমস্যারই সমাধান সম্ভব। We are looking forward. আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে পিপল অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া is looking forward and we are positive that দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে এটা ডেমোক্রেসি না। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই যে ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। আর এইটা আমাদের যা হিস্টোরিক্যাল আছে ওইটা তো আপনি বদলাতে পারবেন না। আমাদের নেবারহুড তো বদলাতে পারবে না, হিস্ট্রি বদলাতে। আমি সবসময় বলি যে উই ডোন্ট অনলি শেয়ার দ্য বর্ডার, উই শেয়ার ড্রিমস। আমরা তো স্বপ্ন শেয়ার করি, তাই তো। আর
আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবীকে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেশেই ঢুকতে দেয়নি ভারত, অথচ দণ্ডিত শেখ হাসিনাকে কিন্তু সম্প্রতি সংবাদ সম্মেলন করতে দিয়েছে দিল্লি। আর সেই ঘটনার জন্য নিজের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছেন ওই আইনজীবী লর্ড কার্লাইল। এদিকে সাবেক রাষ্ট্রদূত মাহবুব সালের মতে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছে বাংলাদেশ, এবার বন্ধুত্বের পরিচয় দেওয়ার পালা ভারতের। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। 13 জুলাই 2018 ভিসা জটিলতায় ঢাকায় খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই লড়তে না পেরে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন লর্ড কার্লাইল। আনুষ্ঠানিক সকল নিয়ম মেনে ভারতীয় ভিসা পেলেও দিল্লি এয়ারপোর্টে আটকে দেয়া হয় তাকে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ওঠার আগেও ভারতে প্রবেশে কোনো বাধা ছিল না তার। তবে দিল্লিতে নেমেই জানতে পারেন অজানা কারণে ভিসা বাতিল করা হয়েছে। ফলে খালেদা জিয়ার সঙ্গে চলা অন্যায়ের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের সুযোগ পাননি তিনি। জাতিসংঘ, হোয়াইট হাউস ও পেন্টাগনের বাংলাদেশের তৎকালীন একমাত্র সাংবাদিক মুশফিকুর ফজল আনসারীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দিল্লি বিমানবন্দরের সেদিনকার স্মৃতিচারণ করছিলেন লর্ড কার্লাইল। I had gone for a press briefing on the Bangladesh case of Begum Khaleda Zia. ভারতের ভিসা নিয়ে আমি দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই লড়তে না দেওয়ার বিষয়টি ভারতে অবস্থিত আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের জানানো, কিন্তু এয়ার ইন্ডিয়ার সেই ফ্লাইটে ইন্টারনেট সংযোগ ছিল না। দিল্লি বিমানবন্দর নেমে জানতে পারলাম আমার ভিসা বাতিল করা হয়েছে। ইমিগ্রেশন অফিসারকে জিজ্ঞেস করার পর তিনি জানান তাদেরকে এ ধরনের নির্দেশনা দেওয়া আছে। সেই সাক্ষাৎকারে হাউস অফ লর্ডসের এই সদস্য জানান, সেই সংবাদ সম্মেলন আটকাতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে সর্বোচ্চ অনুরোধ জানানো হয়েছিল। দিল্লিতে আমাকে স্বাগত জানানো হলো না, আমি এতে অপমান বোধ করেছি। কর্মকর্তারা আমাকে জানালেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে না, যা বাংলাদেশ সরকারের অনুরোধেই করা হয়েছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক ডেপুটি হাই কমিশনার মাহবুব সালেহের মতে বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি এখন ভারতের উপর নির্ভর করছে। বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা দেখানো হয়েছে। এবার সম্পর্ক উন্নয়নের বিষয়ে মুখের কথা কাজে পরিণত করার পরামর্শ তার। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এই সিচুয়েশনটা চিন্তা করেন, সেইটা ফ্যাসিলিটেট করেছে ভারত সরকার। পররাষ্ট্র উপদেষ্টা যিনি প্রতিমন্ত্রী পর্যায়ে, সেই পর্যায় থেকে ভারতের হাই কমিশনারকে কনভে করা হয়েছে পরিষ্কারভাবে। তারপরও সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি। এটি ইন্টেনশনাল। শেখ হাসিনাকে এই বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে পারত অত্যন্ত সহজে, কিন্তু সেই কাজটি তারা করেনি। আমি আপনাকে একটি বৃহত্তর দুই প্রতিবেশীর মধ্যে চমৎকার সম্পর্কের প্রত্যাশা উভয় দেশের। তবে রাজনৈতিক বক্তব্য বাস্তবতার মুখ দেখলেই দুদেশের ভবিষ্যৎ সম্ভাবনাময়, এমন মন্তব্য সাবেক রাষ্ট্রদূতের। সম্পর্কটি ছিল ভারতের দিক থেকে বা ভারত সরকারের। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। আরো স্পেসিফিক এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসেবে দেশের 3টি গ্রামকে বাছাই করা হয়েছে। আর এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে দেশের অন্য গ্রামেও এই মডেল বাস্তবায়ন করা হবে, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর সাথে তিনি কিন্তু আরও বলেছেন, 1.5 যুগেরও বেশি সময়ের ফ্যাসিবাদ শাসনে দেশ যেই পরিমাণ ঋণ এবং আমদানি নির্ভর হয়েছে তা পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার। আর এই লক্ষ্যে কিন্তু নুসরাত দেশের সব মাধ্যমেরই সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। ফরহাদ ইবনে মালেক জানাচ্ছেন বিস্তারিত। গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় এই সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম 3টির সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকব উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর নামে 3টি গ্রামকে এসডিজি পাইলট মডেলে যুক্ত করেন প্রধানমন্ত্রী। রাঙামাটি জেলার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, 1.5 যুগের বেশি সময়ের শাসনে দেশ যে পরিমাণ ঋণ ও আমদানি নির্ভর হয়েছে তা পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য,
পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। তিনি বলেন, যে 3টি গ্রামকে এসডিজি পাইলট প্রকল্পে যুক্ত করা হয়েছে তার সফলতার ভিত্তিতে পর্যায়ক্রমে সব গ্রামকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। 3টি গ্রামকে এসডিজি স্থায়ীকরণের একটি পাইলট মডেল হিসেবে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামেও এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। তার আশা, এই প্রকল্প বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিক স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে তুলে ধরার দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। এজন্য গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। শেখ হাসিনার পথে যারা হাঁটবেন তাদেরকে এদেশ ছেড়ে পালাতে হবে, এমন মন্ত্র জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে গাইবান্ধায় বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে কথা জানিয়েছেন তিনি। এ সময় জামায়াত আমির আরও বলেন, দেশে লুটপাট ও খুনের ঘটনা বেড়েছে, আর এমন অবস্থা চলতে থাকলে ২৪-এর মতো আবারও সবাইকে রাস্তায় নামতে হবে। এর আগে শহীদ শিবির কর্মী সাইফুল্লাহ বাড়ি এবং জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে তাদের কবর জিয়ারত করেন। জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসেবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন। আপা যাওয়ার আগে বলতে, আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না, কি হয়েছে এখন? পালাইছে। 2026 সালের এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার কমে দাঁড়িয়েছে 62.25%, যা কিন্তু ইশরাত প্রায় 2 দশকের মধ্যে সর্বনিম্ন। এবং একই সাথে কিন্তু নুসরাত কমেছে জিপিএ 5-এর সংখ্যাও। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডে, আর এবার 312টি প্রতিষ্ঠানের একজনও পাশ করতে পারেনি। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নের কারণেই এমন ফলাফল জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী কিন্তু এটাও বলেছেন, চাইলেই ফল চ্যালেঞ্জও করতে পারবেন শিক্ষার্থীরা। শারমিনীরা রিপোর্ট, বিস্তারিত থাকছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে বড় ধাক্কা লেগেছে। পাশের হার নেমে এসেছে 62.25%, যা গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। 2007 সালে গড় পাশের হার ছিল 57.37%। সেই সাথে ফলও প্রকাশিত হলো প্রায় 80 দিন পর। এবার 18,29,000 শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় 7 লাখ। কমেছে জিপিএ 5ও। গত বছর 1,39,000 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল, এবার তা 1,16,000-এ নেমেছে। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা, গড় পাশের হার 71.63%। ময়মনসিংহ বোর্ডে সবচেয়ে খারাপ 57.39%। তবে 11 বোর্ড মিলিয়ে মাদ্রাসা ও কারিগরিতে পাশের হার যথাক্রমে 55 ও 58%। এবার সবচেয়ে বেশি খারাপ ফল হয়েছে মানবিক বিভাগে। যেই সমস্ত ছাত্র ছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। 18,29,485 জন শিক্ষার্থী সেজে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। আওয়ামী লীগের 16 বছরে এসএসসিতে গড় পাশের হার ছিল 83%-এর বেশি। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটে নাই এবং খুব সুন্দর পরীক্ষা হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে আত্মনির্ভরশীলতা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুতরাং আমরা একদিকে যেমন পাশ ফেল গুরুত্বপূর্ণ, বাট একই সাথে প্রয়োজন তারা কি তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতার নির্মোহ মূল্যায়ন পাচ্ছে কিনা। আন্তঃশিক্ষা বোর্ড জানায় এবার একাদশে মোট 25 লাখ আসন রয়েছে। উত্তীর্ণরা সবাই ভর্তির সুযোগ পাবে। আসন প্রায় 25 লক্ষ। সেখান থেকে গত বছর পূরণ হয়েছিল 58.5
7%, আর শূন্য ছিল 41.3%। এবছর পাশের হার আরেকটু কমেছে, সেক্ষেত্রে আসন সংখ্যা আরেকটু বেশি শূন্য। 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। শারমিন মীরা, 71, ঢাকা। এদিকে এবছর এসএসসি এবং সমমানের পরীক্ষায় কুমিল্লা ও যশোর ছাড়া সব শিক্ষা বোর্ডে কমেছে পাশের হার। আর এক্ষেত্রে বোর্ড সংশ্লিষ্টরা যেটা বলছেন যে ইংরেজি এবং গণিতের ফলাফলই প্রভাব ফেলেছে পাশের এই হারে। এবং এর এমন অনেক স্কুল আছে যেখানে আসলে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। তবে বরাবরের মতো এবারও ছেলেদের চেয়ে ভালো ফলাফল করেছে মেয়েরা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। যশোর বোর্ডে গেলবারের চেয়ে পাশের হার 7.42% কমেছে। তবে ফলাফলে এগিয়ে মেয়েরা। বোর্ডের চেয়ারম্যান জানান, ইংরেজি এবং গণিতের ফলাফল প্রভাব ফেলেছে পাশের হারে। নকল নিয়ে একটা ব্যাপার যে ছিল, আমরা অনেক বেশি ভয়ে ছিলাম। তাছাড়া আমাদের 9-এ থাকতে আমাদের কারিকুলাম চেঞ্জ ছিল, আমরা পিএসসি পাইনি, জিএসসি পাইনি, আমরা একবারই এসএসসি দিছি। তো সব কিছু মিলে আমাদের ব্যাচের প্রত্যেকেই অনেক অনেক বেশি টেনশনে ছিল। ইংলিশে খারাপ করার ফার্স্ট অফ অল ভোকাবুলারি ভালো হয়নি, এটা একটা কারণ। আর গ্রামেটিক্যাল টার্মগুলো ভালো করে করা উচিত ছিল, সেই জন্য অনেক সময় ইংলিশে একটু ঝামেলা হয়। কুমিল্লা বোর্ডে গেলবারের চেয়ে 2% বেড়ে পাশের হার 65.42%। তবে কমেছে জিপিএ 5-এর সংখ্যা। সেখানে পাশের হার ও জিপিএ 5-এ এগিয়ে মেয়েরা। আমাদের টিচার, আমাদের প্যারেন্টস আমাদের প্রতি সবাই অনেক কেয়ারফুল। ভালো রেজাল্ট করছি, এটা অনেক ভালো লাগতেছে। আর আমাদের এই ফজল স্যার টিচাররা প্রত্যেকেই অনেক ভালো, আমাদের অনেক কেয়ার করে। রাজশাহীতে পাশের হার এবং জিপিএ 5 সবই কমেছে। কেউ পাশ করতে পারেনি এমন স্কুলের সংখ্যা 5টি, আর শতভাগ পাশ করেছে 35টি স্কুলের শিক্ষার্থী। নট অনলি আমি, বাট মানে আমার ফ্যামিলি মেম্বার্স, আমার প্যারেন্টস এন্ড হচ্ছে আমার টিচার্সরা যদি এই সাপোর্ট না করতে আমার পক্ষে সম্ভব হয় না। পুরো জার্নিতে পরিবার, শিক্ষক সহ বন্ধু বান্ধবদের অনেক অবদান ছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। রেজাল্ট পাওয়ার পর আব্বু যখন ফোন করে বলেছিল, আসলে অনেক খুশি হয়েছিলাম। বরিশাল বোর্ডে পাশের হার গেলবারের চেয়ে 4% বেড়েছে। এই বোর্ডেও পাশের হার এবং জিপিএ 5-এ এগিয়ে মেয়েরা। আমি এবার জিপিএ 5 পাইছি এসএসসি পরীক্ষায়, আমি রেজাল্ট নিয়ে অনেক খুশি। অবশ্যই আমার স্কুলের ম্যাডাম স্যারেরা আমাকে অনেক বেশি হেল্প করছে, অনেক বেশি গাইডলাইন দিয়েছে। চট্টগ্রাম বোর্ডে পাশের হার 12.59% কমেছে জিপিএ 5-এর সংখ্যাও। বোর্ড কর্মকর্তারা জানান, ইংরেজি এবং গণিতের ফলাফলের কারণে কমেছে পাশের হার। আমি যা প্রত্যাশিত করেছি তার থেকেও ভালো হয়েছে। আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। সকাল 9টা থেকে মেসেজ দিয়ে রাখার পরে 11:30টার দিকে দেখতে পেলাম যে এটা। প্রত্যেক ছাত্রছাত্রীর একটা স্বপ্ন থাকে এবং আমারও সেই স্বপ্নটা আজকে পূরণ হলো আমার মেয়ের সাথে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার 57.39%। শতভাগ পাশ করা প্রতিষ্ঠান মাত্র 10টি। আলহামদুলিল্লাহ, যেরকম আশা করেছিলাম সেরকমই হয়েছে। দিনাজপুর বোর্ডে পাশের হার 10% কমে 58.05% হয়েছে। সেখানেও ছাত্রীদের পাশের হার বেশি। বনশ্রী হালদার, 71। এলাকায় পরিচিত বোমা রায়হান হিসেবে। আর 5 আগস্টের পর প্রতিপক্ষকে বোমা ছুটতে গিয়ে বিস্ফোরণে আহত হয়ে বনে যান জুলাই যোদ্ধা। নিয়মিত শুধু ভাতাই তুলছেন না, জুলাই যোদ্ধার পরিচয়ে চিকিৎসা নিয়েছেন থাইল্যান্ডেও। মন্ত্রণালয় বলছে তার চিকিৎসা বাবদে খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা। সুমন তানভীরের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্ব। ক্যামেরায় ছিলেন এস এ বাপ্পি। আমি কান্দা দিছি ভাই, আমার ভাইটা রে বাসান। এই নারীকে মনে রাখবেন, তার ভাই কিভাবে জুলাই যোদ্ধা হলেন, এমন প্রশ্ন করতেই যুক্তির ফুলঝুরি সাজিয়ে বসেন তিনি। ঘটনা ঘটছে 7 তারিখ হয়েছে, 5 তারিখে তো জুলাই শেষ। না মিশা কথা, 7 তারিখে হয় নাই। আত্মবিশ্বাসী এই পরিবারের শেষটা দেখতে চাই আমরা। তবে কোনোভাবেই জুলাই যোদ্ধা সন্তানের নম্বরটি দিতেও রাজি নয় তারা। নাম্বারটা দেন, এটা সহজ জিনিস জটিল করতেছেন কেন? তাই শূন্য থেকেই শুরু করতে হয় অনুসন্ধান। প্রথমেই গন্তব্য মন্ত্রণালয়, সেখান থেকেই তার জুলাই যোদ্ধার পরিচয়পত্রটি সংগ্রহ করি আমরা। নথি অনুযায়ী রায়হান খ ক্যাটাগরির একজন জুলাই যোদ্ধা, আর এ পরিচয়ে উন্নত চিকিৎসা নিতে প্রায় 4 মাস অবস্থান করেন থাইল্যান্ডে।
এতে সরকারের খরচ হয় ৮০ লাখ টাকা। নিয়মিত রায়হান ভাতাও পাচ্ছেন। কিন্তু আসলে কি রায়হান জুলাই যোদ্ধা? এ প্রশ্নের উত্তর জানতে হাসপাতালটিতে থাকা তার ফাইলটি দেখতে হবে আমাদের। হাসপাতালের বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরে অবশেষে ফাইলটি দেখার সুযোগ হয়। ভর্তির তারিখ এখানেও আর, তবে পুরো ফাইলটি কালো কালিতে লেখা হলেও কৌশলে কেস অফ ইনজুরির জায়গায় নীল কালিতে ৫ আগস্টের কথা লিখে দেওয়া হয়েছে। যদিও এই স্থানে শুধু ইনজুরির কারণ থাকার কথা, কোনো তারিখ নয়। এই কালি আর এই কালি কি এক কালার? এটা নীল পরে হচ্ছে এই ডেটটা বসাইছো, তাই না? যে কোনো লেখাও আলাদা তো মনে হচ্ছে। চোর চুরি করলে একাধিক চিহ্ন রেখে যায়, তার প্রমাণ শুধু এই নীল কালি নয়। ভর্তির পর প্রথম চিকিৎসকের মন্তব্যেও তার চুরি স্পষ্ট। ৯ আগস্ট যে চিকিৎসক তাকে প্রথম দেখেন তিনি স্পষ্টভাবেই লিখে দিয়েছেন ১২ ঘন্টা আগে বোমার আঘাতে আহত হয়েছে রায়হান। গ্রেনেড ব্লাস্ট ইনজুরি ১২ ঘন্টা আগে হয়েছে। ১২ ঘন্টা আগে হয়েছে। তাহলে আপনি যে তথ্য দিলেন সেটাই তো। ৮ তারিখে সে ভর্তি হইলো, ৮ তারিখে পাইলো যে ১২ ঘন্টা আগে তার এই বোম ব্লাস্ট হয়েছে, মানে ৭ তারিখ হয়েছে। এবারে এই প্রমাণাদি নিয়ে আবার গন্তব্য রায়হানের নিজ জেলা মাদারীপুরের দিকে। রায়হানের বাসায় যাওয়ার আগেই ৮ আগস্ট এই এলাকায় কোনো গন্ডগোল হয়েছিল কিনা স্থানীয় বাজারে সেই খোঁজ নিতে শুরু করি আমরা। ভাগ্যচক্রে অল্প সময়ের মধ্যেই কয়েকজন যুবকের সঙ্গে দেখা হয়ে যায়। জানান সেদিন তাদের সঙ্গেই মারামারি হয় রায়হানদের। সরকার বছরে 3 দিন পর আপনার একটা সঙ্গ ছিল ঠ্যাঙ্গামারা আর লইছে আপনার, তো ঠ্যাঙ্গামার লোকজন ছিল এই জায়গা, তো আর এই সাইডে যে লোকজন ছিল এরা ছিল এই জায়গা। তখন এই এদিকে তো আর হাতে ছিল বোম, একজন একটা খোয়া মানে টাইস মারছিল, তো ওই হাতে ওই বোম বরাবর হাতের আঙ্গুল ঠাঙ্গুল পড়ে ছিল, ওইটা দিয়ে আর কি মনে করেন পরে বরিশাল নিয়ে গেছিল। আমাদের এই সাইড আর ওই সাইড একটা দরবার, ওই দরবারে এই ইটপাটকেল মারামারির সময় ওর হাতে বোম ছিল, ওরা মেবি আমাদের বোমও মারছে। হাতে আপনার ওই যে ইট আছে না, ওই ইট যে ওর হাতে পড়ছে, সাথে সাথে ব্লাস্ট হয়। ৮ আগস্ট সেই মারামারির চিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে এই কালকিনি বাজার। কালকিনি বাজারের সেদিনের সেই গন্ডগোলের চিত্র এখনো বয়ে বেড়াচ্ছে এই বাজারের কিছু ব্যবসা প্রতিষ্ঠান। এই যে দোকানের চালে যে ক্ষতচিহ্নটি দেখা যাচ্ছে সেটি একটি বোমার আঘাত, এবং এই বাজারের ব্যবসায়ীরা বলছেন এই বোমাটি পড়ার পরই রায়হানের হাতে থাকা বোম তার নিজের হাতেই বিস্ফোরণ হয়, এবং তারপরেই তাকে এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় বরিশালে। সেদিনের গন্ডগোলে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গেও কথা হয়। সবাই নিশ্চিত করেন ৮ আগস্ট এই বাজারে কয়েকটি বোমা হামলার পর রায়হানের হাতে থাকা একটি বোমাও তার হাতে থাকতেই বিস্ফোরিত হয়ে যায়। ওরা ওই দিক থেকে বোম মারতে মারতে এদিকে আসছে। রায়হানের হাতে যে বোমটা লাগছিল ওটা শুনছিলাম যে আমাদের এখান থেকে যে ছেলেপেলেরা গেছিল ওরা ইট মারছে, ওর হাতে যে বোমটা ছিল ওই হাতের উপরে পড়ছে, পড়ার পরে ওই বোমে হইলো যে আর হাত চলে গেছে। এক পিসে এক ডলাই পিসে 1 সেকেন্ড পরে বন্ধ করতাম, তো ওটার কিছু অংশ আমার গায়ে লাগতো। কবে হয়েছিল? 8 আগস্ট। এবার আত্মবিশ্বাসী রায়হানের পরিবারের জবাব কি হবে তা জানতে রায়হানের বাড়ি পর্যন্ত আর যাওয়ার প্রয়োজন পড়েনি। মনে আছে সেই বোনের কথা, তিনি আগ বাড়িয়ে আমাদের সঙ্গে দেখা করতে চলে আসেন বাজারে। কোন রকম কোনো কথা বলার সুযোগ না দিয়ে এবার সরাসরি পা ধরে বসে সে। টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টাও চালায়। আমার ভাইয়ের মতো আমার একটা ভাই হাত গেছে যে বুঝছেন, হাতটা তো আপনার জুলাইয়ে যায় নাই বলে যায় নাই তো, এইটা রাহেল ভাই। না ওইটা আপনাকে বাসায় বললাম, আপনি তখন স্বীকার করতে পারতেন না যে আমার ভাই নিজের হাতের বোমায় নিজে মুখ, তাই তো হয়েছে। থাইল্যান্ডে নিলেন? থাইল্যান্ডে সরকারের তো নেই, ওই হাসপাতাল তো নেই, এই চালাইলি করে আমরা কিছুই করতে জানি না। এখন প্রশ্ন হচ্ছে বিদেশে 154 জনের চিকিৎসা বাবদ যে 350 কোটি টাকা খরচ করলো সরকার, তার মধ্যে আর কেউ তো নেই এমন রায়হানের মতো চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধারা বলছেন এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এরই মধ্যে নাকি বেশ কয়েকজন সন্দেহভাজনের তালিকাও কর্তৃপক্ষকে দিয়েছেন তারা। তারা জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে ঢুকছে, কিন্তু তারা আওয়ামী লীগ। তারা এখান থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশ গেছে, তার প্রমাণ আমরা দিছি এমবাসিকে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে আমরা পাঠিয়েছি। তারা এখন অ্যাকশন নিচ্ছে না কেন সেটা আমি জানি না। তথ্য বলছে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই প্রথম ধাপে 10,000-এর বেশি জুলাই যোদ্ধা নাম তুলে ফেলেছেন বিশেষ ভাতার তালিকায়। রায়হান তো পরিচিত না। সুমন তানভীর, 71, মাদারীপুর।
অর্থনীতির গতিপথ বদলে দিতে 11,500 কোটি টাকায় তৈরি হয় দক্ষিণ এশিয়ার প্রথম ডুবোপথ কর্ণফুলী টানেল। কিন্তু কাঙ্ক্ষিত আয় না হওয়ায় প্রতিনিয়তই সেখানে গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি লোকসান। এবং শুধু লোকসানই নয়, এছাড়া হাজার কোটি টাকা লোপাটে ভারী হয়েছে রাষ্ট্রের বোঝাও। আর বিশ্লেষকরা যেটা বলছেন যে অনিয়ম অব্যবস্থাপনা থেকে যদি বের হতে না পারে সেক্ষেত্রে এই টানেল থেকে সুফল মিলবে না আগামী এক দশকেও। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে, ক্যামেরায় মিরাজ সুমন এবং রাব্বি হাসান জয়। নদীর তলদেশে গড়ে ওঠা দক্ষিণ এশিয়ার প্রথম ডুবোপথ কর্ণফুলী টানেল বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ সহ নানা সম্ভাবনার গল্পে যা চট্টগ্রামের সাথে যুক্ত করেছে উদীয়মান শিল্পনগরী আনোয়ারাকে। কোরিয়ান ইপিজেড, কর্ণফুলী সার কারখানা আর চীনা শিল্পাঞ্চল সহ অর্থনীতির চাকাকে বেগবান করতে নেওয়া প্রকল্পই এখন গলার কাঁটা। উদ্বোধনের 3 বছরের মাথায় লোকসান ছাড়িয়েছে 450 কোটি। অভিযোগ আছে দেশের স্বার্থ হাসিল না হলেও রাজনৈতিক আর নিজেদের আর্থিক সাফল্য নিশ্চিত করেছে আওয়ামী সরকার ও আমলারা। আইএমএডির তথ্য বলছে এই প্রকল্পে প্রমাণিত লুটপাটের পরিমাণ 2,500 কোটি টাকা। পাবলিক ইনভেস্টমেন্ট প্রজেক্টে অনেক ক্ষেত্রেই প্রপার রিটার্ন দেখা হয় না, এগুলো রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো করা হয়। প্রকল্পের যে ঋণ সেইটার রিপেমেন্ট তো আরও দূরের কথা, এটার যে মেনটেনেন্স ব্যয় সেইটাই পুরোটা উঠে আসছে না। সেগুলোর চেয়েও বড় বিষয় হলো যে জাতীয় উন্নয়নে কি ভূমিকা রাখছে একটা প্রকল্প, সেটা আগে দেখতে হবে। বাংলাদেশে সরকারি প্রকল্পগুলো আসলে সম্ভাব্যতা যাচাই সঠিকভাবে করা হয় না এবং সেগুলোর খরচ বেড়ে যায় এবং সেটা আপনার ফাইন্যান্সিয়ালের ভায়াবল থাকে না, যার কারণেই এই অর্থনৈতিক চাপের একটা বড় ভূমিকা রেখেছে আসলে আমাদের যে ঋণের পরিস্থিতি, আমার যে সরকারি আয় ব্যয়ের যেই পরিস্থিতি, এইটার একটা বড় কারণ কিন্তু এইটা। কাঙ্ক্ষিত শিল্প কারখানা গড়ে না ওঠায় টানেলে বাড়ছে না যান চলাচল। বিশেষজ্ঞদের মতে অবস্থার উন্নতি না হলে আগামী এক দশকেও বের হওয়া যাবে না এই লোকসান থেকে। এজন্য প্রয়োজন দুর্নীতির শাস্তি নিশ্চিতের পাশাপাশি লাভজনক পরিকল্পনা। ইকোনমিক করিডোরের ফিচার্সগুলোকে যদি আনা যায় তাহলে কিন্তু এই কর্ণফুলী টানেলের ওই পাশে যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি এই মুহূর্তে খুব বেশি পরিমাণে নাই, সেটাকে কিন্তু কমপ্লিটলি 180 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড করা যাবে। কিছু কিছু অংশের ব্যাপারে খুবই প্রশ্নবিদ্ধ অংশ আছে, একটা রিসোর্টের মতন করা হয়েছে ওই পারে, যেটা এই টানেল দিয়ে যারা যাবেন তারা থাকতে পারেন, রেস্ট নিতে পারেন। এইগুলো অপ্রয়োজনীয় অংশ। এটার থেকে আমার মনে হয় যে ওই জায়গাগুলোকে এখন কমার্শিয়ালি ব্যবহারের সুযোগ দিয়ে দেওয়া। এরই মধ্যে টোল কাঠামো পরিবর্তন করে যান চলাচল বাড়ানোর পরিকল্পনার কথা জানায় মন্ত্রণালয়। দৃশ্যমান উন্নয়ন হিসেবে অত্যন্ত আকর্ষণীয় এই কর্ণফুলী টানেল। দীর্ঘমেয়াদে এমন একটি যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনও আছে, কিন্তু মোটা বিনিয়োগে গড়ে তোলা এই প্রকল্পে প্রতি বছর বড় লোকসান গুনতে হচ্ছে সরকারকে। দেশের অর্থনীতির পক্ষে এই ভার বহন করা কঠিন। রাকিব হোসেন, 71, চট্টগ্রাম। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সময় দুপুরে মুসা সানিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগের বাড়ি বাংলাদেশের নওগাঁ এবং নাটোরে। সৌদি আরব থেকে মাসুদ জানার তথ্য এবং ছবিতে আরাফাত ইসলামের রিপোর্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ আগুনে ঝরে গেল 16 বাংলাদেশি প্রবাসীর প্রাণ। রবিবার স্থানীয় সময় দুপুর 2টা থেকে 3টার মধ্যে মুসা সানিয়া এলাকার একটি সোফা কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আটকা পড়েন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে মোট 17 জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। আগুনে পুড়ে এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 16 জনেরই মৃত্যু হয়েছে। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান হাবিবুর রহমান নামের এক প্রবাসী। ঘটনার সময় তিনি কারখানার বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। জি, আমরা ওই কারখানায় 17 জন কাজ করছিলাম। তার ভিতরে আমি সেভ করার জন্য বাইরে আসছিলাম। আসার পরে জানতে পারলাম যে চলো মুস্তাজায় কারখানায় আগুন লাগছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ 6 ঘন্টার চেষ্টার পর রাত 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। তাদের মধ্যে একই গ্রামের রয়েছেন ৪ জন। এছাড়া নাটোরের ২ জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার ১ জন। অগ্নিকাণ্ডের পর রাত ১১টার দিকে নিহতদের মরদেহ কিং সৌদ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানো সহ পরবর্তী প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা। মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আগুন কেন লাগলো এবং কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। আরাফাত ইসলাম, ৭১। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম সোফা কারখানায় আগুনের ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। আর এর মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামেরই ৪ জন। একসাথে এত মৃত্যু সইতে পারছে না নিহতদের পরিবার এবং গ্রামবাসী। আর পরিবারের একমাত্র ভরসার ব্যক্তিদের হারিয়ে দিশেহারা স্বজনরা এখন মরদেহটুকু শেষবারের মতো দেখার অপেক্ষায় রয়েছেন তারা। বুলবুল আহমেদের তথ্য এবং নাসিম আলীর ছবিতে প্রতিবেদন। সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ঋণ করে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন নাটোর, নওগাঁ ও রাজশাহীর ১৬ তরুণ। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডে। প্রিয়জনদের হারিয়ে এখন দিশেহারা পরিবার। কি করতে গাও দিয়ে গেল রে, আমি তো সহ্য করে সরকারের কাছে দাবি দ্রুতভাবে আমাদের একই পরিবারের দুইটা মৃত্যুর আগে মায়ের সঙ্গে অনলাইনে কথা বলার চেষ্টা করেছিলেন নওগাঁর গন্ডগোহালি গ্রামের মোহন ও সুমন। কিন্তু গ্রামে তখন বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে শেষবারের মতো মায়ের মুখটিও দেখতে পারেননি তারা। বাবারও লাস্ট, বাবা আমার বাবার বুক ধার ফিরাই দিয়ে দয়ের বাবা, আর বাবা গাবি দেখবো বাবারও পয়সার বাবারও ওরে দয়ের জিনিস আমার বাবাকে না আমার বুক ফিরে দিস। বলেছিল যে মা আমাদের কারখানাতে আগুন লাগছে, আমরা বাঁচবো না মা, তোর মুখটা না দেখি মা। নিহতদের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় স্বজনরা। ছেলে নির্ভরশীল, তার বাবা অসুস্থ, মানে সে প্রতিবন্ধী, তার এক ছেলেও প্রতিবন্ধী। তাহলে বাড়ি পরিবার এখন নিশ্চয় খাটা লোক নেই। 4 জন মারা গেছে বাবা। আমার ভাইস্তির 2 বেটা, আবার ওটি আমার নন্দের 1 বেটা, কলি করে নাম, আর আমার দেওর হয় ওই পাড়ার। প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সরকারি অনুদান ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন এলাকার লোকজন। কথা ছিল প্রবাস থেকে পরিবারের জন্য সুখের বার্তা নিয়ে ফিরবেন মোহন, সুমন ও রুবেলরা, কিন্তু ফিরছে তাদের নিথর দেহ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।